রোজকার বন্ধনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা বেগম। বন্ধন শব্দটা শুধু সম্পর্কের নয়, এটি মানবিকতার, সহমর্মিতার, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক। মানুষে মানুষে এই বন্ধন গড়ে তোলে পরিবার, সমাজ ও রাষ্ট্র। আর প্রতিদিনের এই বন্ধনের ভেতর দিয়েই তৈরি হয় আমাদের স্বপ্ন, গড়ে ওঠে উদ্যোগ, এগিয়ে যায় অগ্রযাত্রা। আমরা বিশ্বাস করি একজন উদ্যোক্তা মানেই শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি একই সাথে সমাজের সাথে একটা অটুট বন্ধনে যুক্ত থাকেন। তিনি বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি, নতুন চিন্তা ভাবনা আর সবার সাথে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার এক সত্যিকারের বন্ধনের রূপ। তাই আমরা আমাদের এই অনুষ্ঠানের নাম দিয়েছি রোজকার বন্ধন। প্রতি সপ্তাহে নতুন অতিথিদের সাথে আপনাদের সম্পর্কের বন্ধন গড়ে দিতে আমরা হাজির হব। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি সেই মানুষ যিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দেননি, যিনি তার নাম তার কাজ দিয়ে হয়ে উঠেছেন এক অনন্যা। আজকের এই অতিথির নাম আমি নিজে মুখে না বলে তার কাছেই শুনি, কারণ তিনি যে পর্যায়ে তার কাজকে তুলে ধরেছেন তার পরিচয় তার মুখ থেকে শোনাটাই সব থেকে ভালো বলে আমি মনে করছি। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আমি তো আপনার নামটা, আপনার পরিচয়টা আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি, দর্শকদের আপনার মুখ থেকে জানাতে চাচ্ছি। আপনার আপনার নাম এবং আপনি আহ, কি কাজ করছেন সেটা একটু বলবেন। আমি পেস্ট্রি এন্ড বেকারি শেফ শেফ ফৌজিয়ারা বেগম। আর আমি মূলত কাজ করি হোমমেড সকল ধরনের খাবার নিয়ে, যেমন ধরেন ফ্রোজেন ফুড, ফাস্ট ফুড, তারপর ধরেন বেকারির যা যা আইটেম আছে, দুগ্ধজাত জাতীয় যত খাবার আছে, যেমন ধরেন ঘি, বাটার, চিজ, তারপর ছানা করা, মিষ্টি, তারপর হচ্ছে আপনার পেস্ট্রি এন্ড বেকারি যা যা আছে, ডেজার্ট, এগুলো নিয়ে কাজ করি মূলত। আর এছাড়াও আমার এখানে আমি যেটা করি যে কিছু অসহায় মানুষ আছে, দেখবেন যে কিছু করতে চায়, কি স্বাদ আছে কিন্তু তাদের সাধ্য নেই। তো আমি চেষ্টা করি তাদের কাছেও আমার এই শিক্ষাগুলো পৌঁছে দিতে, যাতে তারাও ভবিষ্যতে কিছু করে দাঁড়াতে পারে। খুবই ভালো উদ্যোগ আপনার। আহ তো আপনি যে আপনার উদ্যোগটা শুরু করেছিলেন, এই উদ্যোগটা জীবন, এই জীবনটা শুরু করার আপনার স্বপ্নটা কিভাবে দেখলেন, কিভাবে শুরু করেছিলেন সেটা জানতে চাচ্ছি। স্বপ্নটা তো থাকে অনেক আগে থেকে, আমার বেশ ছোট্টবেলা থেকেই আমার এই স্বপ্নটা থাকে। আমি দেখতাম আমার আম্মাকেও, আমি দেখতাম ছোটবেলা কেক বানাতো, বাটার বান বানাতো, ব্রেড বানাতো। তো ওগুলো না আমার কাছে না ম্যাজিকের মতো লাগতো। দৌড়ে দৌড়ে শুধু আম্মার সাথে সাথে দৌড় দিতাম যে কিভাবে করছে আম্মা, আটাগুলো দিচ্ছে, এগুলো কি সুন্দর ব্রেড হয়ে যাচ্ছে, আবার বাটার বন হয়ে যাচ্ছে একদম দোকানের মতো। আর আম্মা যখন ক্রিম দিয়ে দিত তখন লুকিয়ে লুকিয়ে ক্রিম গুলো খেতাম। ইস, কবে যে আমি এরকম বানাতে পারবো। তো সেখান থেকে আমার সেই কৌতূহল থেকে, সব থেকে আমার চেনা। আমরা 5 ভাই বোন ছিলাম। তো 5 ভাই বোনের মধ্যে প্রত্যেককে আব্বা ম্যাট্রিক পরীক্ষার শেষ দিন জিজ্ঞেস করতেন যে তুমি কি করতে চাও। তা আমাকেও জিজ্ঞেস করা হলো তুমি কি করতে চাও। তো তখন আমি বললাম যে আম্মার মতো রান্না করা শিখতে চাই। সেখান থেকেই আর কি আমার রান্না শেখা, কৌতূহল, আজকে এটা আর কি আমার পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে। তার মানে এটা আর একদম মানে সেই ছোটবেলা থেকেই আপনার স্বপ্ন ছিল। জি, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। আর আমি তখন চিন্তা করতাম যে বাসায় দেখতাম যে হিজলারা আসলে আম্মা ভীষণ ভয় পেত। তো চিন্তা করতাম যে হিজলা দেখলে কেন সবাই ভয় পায়, আর হিজলাটা কি। তো যখন একটু বড় হলাম এটা বুঝলাম, তখন ওদের জন্য খুব মায়া হতো। তো তখন ইচ্ছে হতো যে ওদেরকে নিয়ে কিছু একটা কাজ করি। আমার আবরারস কিচেন বা আমার কোনো উদ্যোগ হলে আমি সেখানে তাদেরকে নিয়ে আগাতে চাই। এখান থেকেই আমার উদ্যোগ শুরু। খুবই ভালো উদ্যোগ এটা। মানে এই যে প্রফেশনালি কাজটা শুরু করেছেন, এটা কত সাল হবে, কত সালের দিকে শুরু করেছেন? একদম প্রফেশনালি শুরু করেছি সেটা যদি বলতে চাই 2020 থেকে। তবে নন প্রফেশন ভাবে আমি শুরু করেছি 1992 সাল থেকে। 1992, তার মানে অনেক আগে।
মানে তখন আমরা তো মনে হয় অনেক ছোট্ট, তখন থেকেই শুরু করেছেন। আচ্ছা, মানে আপনি তাহলে যে যে কথাটা আপনি বললেন, আপনার এই যে উদ্যোগের পিছনে যে অনুপ্রেরণা, তাহলে আমরা বলতে পারি আপনার আম্মাকে দেখেই আপনি এই অনুপ্রেরণাটা পেয়েছেন। জি, আমার আম্মার রান্না আবার খুব মজায়। আম্মাকে দেখেই রান্নার প্রতি এতটা আগ্রহ। এখনো মায়ের বাসায় গেলে লক্ষ্য আমার করি আম্মা মনে আম্মা হয় একটা ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে মায়েদের কাছ থেকে এই অনুপ্রেরণাটা পায়, বিশেষ করে রান্না বা সেলাই এই কাজগুলো যারা করে তারা মায়েদের কাছ থেকেই অনুপ্রেরণাটা পায়। সকল মায়েদের জন্য অনেক ভালোবাসা রইলো। তো এই যে যে আপনি কাজ শুরু করলেন, যখন প্রফেশনালি চলে আসে, তখন আপনার যে পরিবার, আপনার মা তো আপনার অনুপ্রেরণা, এছাড়াও আপনার ভাই বোন বা থাকে না আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা আপনাকে সাহায্য করা এই বিষয়টাতে কারা এগিয়ে এসেছিলেন? এটা তো এক বাক্যে বলবো আমার ছোট মেয়ে। 2020-এ যখন করোনাকালীন সময়ে দেখা গেল যে আমার হাসব্যান্ড একদম ঘর বসে গেল। একটা 6 মাস যাওয়ার পর আমাদের ঘরে চালটাও ছিল না। তখন আমার ছোট মেয়ে বলল যে, "মা তুমি তো এগুলি পারো। আসো না আমরা চেষ্টা করে আমি থেকে এতগুলো মানুষের অর্ডার আসলে আমি কি করে করব?" বলল যে, "আম্মু আমি তোমাকে হেল্প করব।" তো দেখা যেত যে আমার ছোট মেয়ে সেই রাত্রে ২টা ৩টা একেক সময় দেখা গেছে সব শেষ করে প্যাকিং করে ফ্রিজে রেখে আমরা ফজরে আজান দিচ্ছে তখন আমরা মা-মেয়ে ঘুমিয়েছি। এইভাবে কিন্তু আমার অনেক ছোট মেয়েটা আমাকে পরিশ্রম। আরো বেশি ওই আমার আপনি বড় আপনার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, আবার আপনার মেয়ে আপনাকে মানে সাহায্য করছে, সে আপনার কাছ থেকে শিখেও নিচ্ছে, খুবই ভালো কথা। যে না ও এই যে আপনি আপু, ও পেস্ট্রি বেকারি অনেক আইটেম জানে প্লাস আমার ছোট মেয়ে কিন্তু একজন খুদে শেফ। ও পিজ্জা শেফ। আপনি এই যে যে কাজটা শুরু করেছেন, প্রথমেই তো আসলে খুব স্মুথলি কোনো কিছু হয় না, অনেকে স্মুথলি শুরু করতে পারে, তো ম্যাক্সিমাম আমি দেখি যে অনেক রকমের বাধা গল্প আমরা শুনতে পাই। তো আপনি যখন উদ্যোগটা শুরু করলেন তখন কি রকমের কোনো বাধা ছিল কি, বা কোনো চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জটা আমাকে অতিক্রম করে আমাকে কাজ করতে হবে, এরকম কিছু? হ্যাঁ, আপু এটা তো ছিলই। আমি বলি যে আমার ১ম উদ্যোগটা কিন্তু ছিল মাতৃছায়া। এটা মোটামুটি আমার বেশ নাম মাতৃছায়া। করেছিল। জি। এটা ছিল তারপর আমার ছোট মেয়েটা যখন কনসিভ করে, তখন আমার হাসব্যান্ড আমার মাতৃছায়াটা ভেঙে দেয়, সাইনবোর্ড-টাইনবোর্ড সব ভেঙে দেয়, কাজ করতে দেয় না। তারপর ওটা বন্ধ করে দেই। তারপর ২য় উদ্যোগ আমার এই যে ২০২০ সালে করোনাকালীন সময়ে নেয়া হয়, সেটার উৎসাহ আমার ছোট মেয়েটাই আমাকে বেশি দেয়। তো তখন সে সময় এমন একটা অবস্থা ছিল, আমার হাতে পুঁজি ছিল না কিন্তু। তো আমি আমার আম্মার কাছে যাই। তখন আম্মা আমাকে ৳৫০০ দেয়। আম্মা বলল যে, "তুমি এই ৳৫০০ কিন্তু তোমাকে আমি তোমার বিজনেসের জন্য বিজনেস লোন দিলাম। তুমি ৳৫০০ আমাকে শোধ করবে। তোমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, বাট ৳৫০০ তুমি শোধ করবে।" তো ওই সেই ৳৫০০ আজকে আমার এই বিশাল পুঁজিতে এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। আর বাধা তো ছিলই যখন করোনাকালীন সময়টা পার হয়ে যায়, তখন হাসব্যান্ড ভীষণ টর্চার করে যে, "এগুলো বন্ধ করে দাও।" কাস্টমাররা আসলে কাস্টমারদেরকে সে দুর্ব্যবহার করে ইয়ে করে দিত যাতে কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট না নেয়। আর এরপর দেখা গেল যে আমি বিভিন্ন সময় প্রোডাক্ট গুলো বানিয়ে রেখেছি। সকালবেলা আমি এগুলো ডেলিভারি দিব সারা রাত জেগে। রাত জেগে হয়তো ১-১.৫ ঘন্টার জন্য একটু শুয়েছি। আল্লাহ যখন ডেলিভারি দিতে যাবো দেখি কি আমার কোনো প্রোডাক্ট নেই, প্যাকেট খোলা সব ও খেয়ে ফেলেছে। এগুলো শিকার হই। তারপর ধরেন সামাজিক যেই প্রতিবন্ধকতাগুলো এগুলো তো থাকছেই, থাকে। তার কোনো তো আর বলে শেষ করা যায় না। আর পাশাপাশি আমি যখন ট্রেনিংটাও দেয়াই, তখন অনেকে অনেকভাবে বাধা দেয়। বিভিন্ন যেমন আমি যখন কাজ ১ম শুরু করি, আ আমাকে অনেকে রুটিওয়ালি বলেও ডেকেছে। এই আরকি। আ এই প্রতিবন্ধকতাগুলো আসে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট আসে। তারপরে এগুলো টেকনিক্যালি ট্যাকেল করে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। যখন উদ্যোগটা ১ম শুরু করি তখন তো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তখন শুরু করলাম আমি অনলাইনে পোস্ট দেয়া শুরু করলাম যে হোমমেড রুটি, আ হোমমেড খাবার, তারপর সিঙ্গারা, সমোসা। তো এই ধরনের অনেক কিছু শুরু করলাম। আ তখন বাসা থেকে আমার হাসব্যান্ড প্রচন্ড ডিস্টার্ব করত। যেমন সে খাবার আমি বানিয়ে রাখতাম।
সকালে উঠে দেখতাম যে এগুলো প্যাকিং ট্যাকিং সব ছেঁড়া, সে খেয়ে ফেলেছে। তারপর দেখা যেত যে কাস্টমাররা আমার সাথে যোগাযোগ করলে কাস্টমারদেরকে সে খেপিয়ে দিত, মানে এমন দুর্ব্যবহারটা করতো যেন কাস্টমাররা পরবর্তীতে আর আমার রিপিট হতো না। তারপর দেখা গেছে অনেকে অর্ডার দিয়েছে, অর্ডার দিয়ে আর ফোন পিক করতো না, ফোন ধরতো না। আমার ওটা একটা লস প্রজেক্টে চলে যেত। তারপর আমার তো মূল উদ্যোগ যে শুধু খাবার তৈরি করে সেল করা, নট দ্যাট। আমি এটার পাশাপাশি কিন্তু আমি প্রশিক্ষণও দিয়ে থাকি আপু। কেমন? যেমন বর্তমানে আমার অনেকগুলো প্যাকেজ চলছে। আমি দেখা যাচ্ছে যে আমি বুস্ট করে বিভিন্ন জায়গায় বলে আমি ফেসবুকে পোস্ট দিয়ে আমি যখন স্টুডেন্ট কালেক্ট করি, তখন দেখা যায় যে অনেকে আমার মানে স্টুডেন্টরাই এসে বলতো যে আরে ফৌজি আপার কাছে কি রান্না শিখবেন, এগুলো আমি পারি আমি পারি, টাকা দিয়ে ওনার কাছে কেন শিখতে যাবেন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে বিনা পয়সায় শেখাবো। মানে স্টুডেন্টকে মোট কথা টেনে টুনে নিয়ে যাওয়ার চেষ্টা এগুলো হতো। তারপর যখন দেখা গেল আমার বিজনেসটা একটু রানিং হলো, মানুষ বলা শুরু করলো অনেকে যে আল্লাহ ও ও একা বিজনেস করছে, মেয়ে মানুষ কিসের বিজনেস করে, নিশ্চয়ই কোনো ২ নম্বরই কাজ করে। এই যে দেখি যে দামি দামি কাপড় পরে, ভালো ভালো সুন্দর সুন্দর কাপড় পরে, এই কাপড়গুলো সে পায় কোথায়, সে টাকা পায় কোথায়? তো এগুলো থাকবেই, মানুষের সমালোচনা থাকবেই। এই ধরনের সম্মুখীন গুলো হয়, এগুলো জাস্ট ইগনোর করে যাচ্ছে। কিছু মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা, এটা আমাদের সমাজে আছেই। তো এই সময়টা আপনি কি মানে নিজের আত্মবিশ্বাসের বলেই আবার নতুন করে নিজেকে তৈরি করতে পারলেন, নাকি আপনার পারিবারিক বা ফ্রেন্ড সার্কেল এরকম কারো মাধ্যমে আপনি নিজে আবার কাজে ফিরলেন শক্তভাবে? না, আমি কিন্তু এরকম লোকজন বলল আমি কিন্তু কখনো বসে যাইনি। কখনো বসে যাইনি। ইভেন আমার হাসব্যান্ডও বলতো যে, "তোমার প্রচন্ড রকম সাংগঠনিক পাওয়ার। তুমি যেখানেই যাবা তুমি সাং সংগঠন তৈরি করে ফেলতে পারবা। কিন্তু তুমি যখনই তৈরি করবে আমি ভেঙে দিব।" তো আলহামদুলিল্লাহ সে কিন্তু পারেনি। হ্যাঁ? আল্লাহর কাছে শুকরিয়া। আমাকে যতবার ভাঙতে চেয়েছে আমি ততবার ঘুরে দাঁড়িয়েছি। আর আমার মূল শক্তিটা ছিল আমার ছোট মেয়ে। আপনার আমার বাচ্চা ঘরের আমার লোকই আপনার কাজের বিরোধিতা করে গেছেন সব সময়। হ্যাঁ, আর বাইরের লোক আর কি বলবো? যার জন্য বাইরের লোক যা বলতো ওটা আমার গায়ে লাগতো না। কেননা আমার ঘরের মধ্যেই তো আ ছিল ভাঙনের সুর। যাক, আপনি যে সবকিছুর পরেও আবার মানে এত সুন্দর করে নিজের আত্মবিশ্বাস, মানে এই আত্মবিশ্বাস বা নিজের প্রতি যে আমাকে করতেই হবে, এই বিষয়টা না ম্যাক্সিমাম মানুষেরই থাকে না। অনেক উদ্যোক্তারাই কিন্তু আ ওই যে পিছনে কথা বা পরিবারের একটা চাপে হারিয়ে যায়, শুরু করে হারিয়ে যায়। তো একজন উদ্যোক্তার আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি, বা নিজেকে অনেক স্ট্রং রাখার বিষয়টা যেটা আপনার মধ্যে আছে। আপনার কাছ থেকে অনেকেরই শেখার আছে এই বিষয়টা। ধন্যবাদ আপু। এই যে আপনি কাজ করছেন, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন। আমাদের মানে আমরা উদ্যোক্তা হওয়ারও অনেক আগে থেকে আপনি উদ্যোক্তা। তো আপনার কাছে কি মনে হয় যে সময়ের যে পরিবর্তন, মানে প্রতিটা মুহূর্তেই তো পরিবর্তন হচ্ছে প্রতিটা সেক্টরে। তো বর্তমান সময়ে উদ্যোক্তা যারা আছে এদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কি দেখেন, মানে কোন বিষয়টা উদ্যোক্তাদের জন্য খুব প্রতিবন্ধকতা এইরকম মনে হয় আপনার কাছে? সবচেয়ে বড় বন্ধকতাটা এখনকার উদ্যোক্তাদের মধ্যে আমি বলব যে তাদের আত্মবিশ্বাসটা খুবই কম। আত্মবিশ্বাস এত কম হলে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে চায় কি যে খুব তাড়াতাড়ি বিশাল কিছু একটা করে ফেলা। এটা করা যাবে না। সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে যে না আমি কিচ্ছু পারি না, আমি আরো শিখছি। আ আমাকে আপডেট থাকতে হবে এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, এই বিষয়গুলোর উপরে আমাকে কন্টিনিউ আ কি বলবো? আ কন্টিনিউ আমার শিক্ষানবিষ্কার চালিয়ে যেতে হবে আমার ইয়েকে উদ্যোগের পাশাপাশি। না হলে প্রতিদিনই নতুন, নতুন আইটেম বেরোচ্ছে, নতুন, নতুন কিছু হচ্ছে। আ এগুলো না হলে জানা যাবে না এবং নতুন বিষয়গুলোও আমাকে রপ্ত করতে হবে। দ্যাটস হোয়াই সবসময় আমাদেরকে স্টাডির মধ্যে থাকতে হবে, শেখার মধ্যে থাকতে হবে। এটা কিন্তু মনে করা যাবে না যে আমি তো পারি, আমি সব পারি। আমার শেখা লাগবে না। এই জিনিসগুলো থাকা যাবে না। এটাও একটু ভালো করে জেনে নিতে হবে যে উদ্যোক্তা আর আ
ব্যবসায়ী, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এই বিষয়টা সম্পর্কে একটু ভালোভাবে জ্ঞান রাখতে হবে। আপনার এই কথাটা আমার খুবই ভালো লাগলো আপু। মানে ম্যাক্সিমামই আমার কাছে যেটা মনে হয়েছে যে উদ্যোক্তা এবং ব্যবসায় এই দুটো বিষয় এরা গুলিয়ে ফেলছে। দুটো যে আলাদা আলাদা সেগমেন্ট, এই বিষয়টা এরা বুঝে উঠতে পারছে না। মানে কিছু একটা আনলাম বিক্রি করলাম মানে যে আমি উদ্যোক্তা না, এই বিষয়টা অনেকেই বুঝে না। আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। রাইট। মানে নতুন যারা উদ্যোক্তা আসবে তাদের অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। এবারে জানতে চাচ্ছিলাম একদম আপনার নিজের উদ্যোগ সম্পর্কে, যে আপনি তো ফুড আইটেম নিয়ে কাজ করছেন। মানে আপনার উদ্যোগের মানে প্রতিটা মানুষের একটা আলাদা কি বলে সিগনেচার প্রোডাক্ট থাকে বা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তো আপনার উদ্যোগের সেই আলাদা বিশেষত্বটা কি, যেটা কাস্টমারকে বা একজন সাধারণ মানুষকে টানবে আপনার উদ্যোগের দিকে, আপনার পণ্যের দিকে? আমার কেকের মধ্যে আমার একটা স্পেশাল ভ্যানিলা কেক আছে, সো ইয়াম্মি। এটা আমার অনেক রিসার্চের। তো এটা হচ্ছে আমার কেকের মধ্যে সাইনিং প্রোডাক্ট। আর আমার কুকিজের মধ্যে হচ্ছে আপনার আহ, দই কুকিজ, হ্যাঁ, ইয়োগার্ট কুকিজ, এটা আমার সাইনিং প্রোডাক্ট। আর ডেজার্টের মধ্যে আমার সাইনিং প্রোডাক্টটা হচ্ছে ইয়োগার্ট পুডিং, এটা আমার সাইনিং প্রোডাক্ট ডেজার্টের মধ্যে। ইয়োগার্ট কুকিজ এবং ইয়োগার্ট পুডিং দুটো বিষয়। জি, ইয়োগার্ট পুডিংটা হচ্ছে আপনার এটা ডেজার্ট, আসলে ডেজার্ট গুলোর মধ্যে সাইনিং ডেজার্ট। আর কুকিজের মধ্যে হচ্ছে ইয়োগার্ট কুকিজটা হচ্ছে আমার সাইনিং কুকিজ। আর হচ্ছে আপনার কেকের এটা তো মধ্যে মানে ফৌজিয়া আমি নাম শুনলাম প্রথম, টেস্ট করে দেখতে হবে কেমন। দাওয়াত রইল খুবই আপু, ভালো চলে লাগলো আসবেন। আপনার মানে এটা আমি আমি যেহেতু নাম প্রথম শুনেছি হয়তো এটা অনেক পরিচিত হতে পারে, বাট আমি আজকে প্রথম শুনলাম। তো যারা যারা এখনো টেস্ট করে নাই আমার মনে হয় আজকের প্রোগ্রাম দেখে আপনার কাছে এই জিনিসটা টেস্ট করতে চাইবে, যে জিনিসটা কেমন। আপনি তো অনেক প্রতিবন্ধকতা পার করে এসেছেন আপু এই জায়গাটায়, মানে আপনার এত অল্প সময়ের কথাই বুঝতে পারলাম। তো এই যে মানে বাধাগুলো পেয়েছেন, তারপর এত বছর ধরে কাজ করছেন, কখন আপনার মনে হয়েছে যে না আমি সব বাধা অতিক্রম করে আমি আমাকে তৈরি করতে পেরেছি? আর বলি না যে অনেকেই বলে হ্যাঁ আমি পেরেছি, এই শব্দটা কখন মনে হয়েছে আপনার? আপু আসলে বলবো না এখনো যে আমি পেরেছি, এখনো অনেক প্রতিবন্ধকতা আছে, আসছে, এগুলো আসলে থামে না, এগুলো র্যান্ডম চলে, হ্যাঁ। তো এই যে একজন উদ্যোক্তার সামনের পথটা দেখা যায় যে এত স্মুথ, আসলে কিন্তু এতটা স্মুথ না, এটা অনেক কঠিন। যেমন এখনো স্টিল নাও অনেক প্রতিবন্ধকতা থাকে। যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাকে আমি দিই। আহ, যে কোনো একজন আমাদের এরকম একজন উনি মানে রিসেলার, তো উনি তারপর সবসময় বলেন যে উনি উদ্যোক্তা। তো একদিন আমি বললাম, ভাবি আপনি যে আপনাকে সবসময় উদ্যোক্তা বলেন, আপনি তো উদ্যোক্তা না, আপনি রিসেলার। বিকজ অফ আপনি চকবাজার থেকে কানের দুল, কসমেটিক্স, মেহেদি, আরেক জায়গা থেকে থ্রি পিস, এগুলো এনে এনে সেল করছেন। তো এটা তো রিসেলার, এটা তো উদ্যোক্তা না। তো বললো যে ভাবি তাহলে আপনি কিভাবে উদ্যোক্তা হন? আমি বলছি, হ্যাঁ আমি উদ্যোক্তা, কারণ আমি অন্য জায়গা থেকে জিনিস এনে করি না, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণ আনি, তারপর সেগুলো একসাথে করে একটা পণ্য তৈরি করি। এটাই হচ্ছে উদ্যোক্তা, যে সৃষ্টি করতে করতে জানে সেই কিন্তু একজন উদ্যোক্তা। তো আপনি সবসময় সব জায়গায় আপনাকে আপনি উদ্যোক্তা বলবেন না, আপনি বলবেন যে আপনি একজন বিজনেস ওম্যান। তো সেটাতে উনি আমার উপর অনেক ক্ষেপে গিয়েছিল। তো খেপে যাওয়ার পর উনি বেশ কয়েকটা জায়গায় আমার বেশ পুরনো একটা বন্ধুর সাথে আমার বন্ধুত্ব নষ্ট করে দেয়, এবং সেখানে বলে আপনার বান্ধবী তো সৌদি আরবে খুব কাস্টমারদের খুব পপুলার। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল, তখন খুব কষ্ট পেয়েছিলাম। তো তৎক্ষণাৎ আবার বলি যে আমার ঘরে আমার সবচেয়ে আপন মানুষটাও তো আমাকে অনেক কথা বলেছিল, এর চাইতে নোংরা কথা বলেছিল। আর সে তো বাইরে, ওটা পিছু লোকে কিছু কথা তো বলবেই, পাছে লোকে কিছু কথা। তো ঘরের লোকটা সহ্য করতে পারলে বাইরের লোকেরটা তো গায়ে লাগার কথা না। তা আমি জাস্ট ইগনোর করে গেছি। এটা খুব রিসেন্টের কাহিনী। আমি রিসেন্টলি জানতে পেরেছি, রিসেন্টলি আমার ফ্রেন্ড আমাকে নক দিয়েছিল, কি হ্যাঁ তুমি নাকি সৌদি আরবে খুব পপুলার।
এই যে আমি বলবো না যে প্রতিবন্ধকতা পার করে আমি সাকসেস, আমি মনে করি এখনো প্রতিবন্ধকতা আছে, আমি মনে করি আমি এখনো সাকসেস না, এখনো শিখছি নিজেকে, এই প্রতিনিয়ত বিষয়টা আপডেট খুবই রাখা। ভালো একটা বিষয় যে জি, আপনি মনে করছেন যে এখন আপনার শেখার অনেক কিছুই আছে। অনেকেই কিন্তু মনে করে যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু পেরে গেছি, কিন্তু মানে শেখার কোনো শেষ নাই, যেটা আপনার কথায় বোঝা যায় যে আসলে এখনো অনেক কিছু শেখার আছে। দেখ, এই বিষয়টাও মানে আপনার সাথে যত কথা বলতেছি, আপনার প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে আপনার কাছ থেকে আমিও অনেক কিছু শিখতে পারতেছি আজকে। আপনি একজন উদ্যোক্তা আপনার হিসেবে কাজটা তো যেভাবে নিজেকে তৈরি করেছেন অ্যাজ এ পারফেক্ট কথা বলা ওম্যান, যাবে না। মানে এই যে যে হাসি খুশি থাকা, এটা কিন্তু অনেক উদ্যোক্তারাই পারে না। সব সময় যে তো নিজেকে হাসি খুশি প্রাণবন্ত থাকতে রাখা, হবে আপু। এটা অনেকেই পারে না। হ্যাঁ, দুঃখ বিলাসিতা করলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না, এটা ওটা হবে দুঃখ বিলাস। আমি দুঃখ বিলাসিতা হতে চাই না। এটা খুবই ভালো আমি বলেছেন আপু। উদ্যোক্তা কেন দুঃখ বিলাসী হব? কেন আমরা আমরা সবসময় প্রাণবন্ত থাকবো। খুব ভালো লাগলো আপনার, আসলে বললাম না যে শুরু থেকে এই পর্যন্ত আপনার প্রতিটা কথা আমার আজকে খুবই ভালো লাগতেছে, এবং আপনার সাথে কথা বলতে যে আমিও খুব প্রাণ খুলে হাসতেছি আজকে, যে আপনি নিজেও হাসতেছেন আর একজনকে হাসাতেও পারছেন। এই বিষয়টা আপনার অনেক বড় একটা গুণ আপনার ভিতরে আসলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপু আপনি সাথে কথা বলতে বলতে আমরা জানলাম, এবং আমি আগেও শুনেছি যে আপনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষক হিসেবে আছেন, বেশ কিছু জায়গায়। তো আমরা কি একটু জি। জানতে পারি যে আপনি কোন কোন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন? একটা তো আপনি বললেন যে আপনি ব্যক্তিগত উদ্যোগে একটা দিচ্ছেন, এর বাইরে কোথায় কোথায় আছেন আপনি? এর বাইরেও আমি এসএমই ফাউন্ডেশনে সোনিয়া রুমা আপুর সাথে কাজ করছি ট্রেনার হিসেবে। তারপর আপনার এনএসডি এর এনলিস্টেড ট্রেনার, কারিগরি শিক্ষা বোর্ডেরও এনলিস্টেড ট্রেনার। এছাড়াও আমি পিডি লাইটের সাথে ইন্টারন্যাশনালি ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্ট, গ্লাস পেইন্ট, ফ্রি হ্যান্ড পোর্টাল আর্ট এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আপনি বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে, মানে বলবো হাসি খুশি থেকে প্রাণবন্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গাতেই আছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আর ব্যক্তিগত উদ্যোগেও শেখাচ্ছেন, এটাও অনেক ভালো একটা ব্যাপার যে আপনি শুধু সেল করেন না, নিজে উদ্যোক্তা না আরো উদ্যোক্তা তৈরি করছেন। এই আপু আপনি এটা যাদেরকে ভালো উদ্যোক্তা লাগে। তৈরি করছেন, যাদেরকে শেখাচ্ছেন, তাদের কাছে আপনার মানে চাওয়াটা কি? যে ধরেন আমি আপনার কাছে শিখলাম, শেখার পর আমার কাছে আপনার চাওয়াটা কি থাকে? আপু আপনি আমার কাছে শিখলেন, আপনার কাছে আমার চাওয়াটা হচ্ছে আপনি আমাকেও ছাড়িয়ে যান। আমি চাই আপনি খুব সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করুন, এবং যে উদ্যোগে অনেক অনেক অসহায় নারীরা দেখবেন, ভালো ভালো ফ্যামিলির নারীরা খুব অবহেলিত হচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জালে ফেলে তাদেরকে আরো মানে অন্ধকার পথগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমার স্টুডেন্টদের কাছে আমার সবসময় চাওয়া যে এই ধরনের মানুষদেরকে, শুধু নারী না, এই ধরনের মানুষদেরকে আহ কাজ শিখিয়ে তাদের উদ্যোগ আহ, গ্রহণ করার মতন করে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে শক্ত করে দাঁড়াতে সাহায্য করো, যাতে তাদের দ্বারা আরো 10টা কর্মসংস্থান তৈরি হয়। আমি চাই যে আমার কাজের মধ্য দিয়ে আমি যেন আমাদের দেশে যে বেকারত্বটা, এই বেকারত্বটা যেন কিছুটা হলেও কমাতে পারি। ওই যে একটা নজরুল সঙ্গীত আছে না, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি আসলে ওরকমই চাই যে আমার কাজের মধ্যে সবার মাঝে আমি থাকবো, আমার স্টুডেন্টদের মাঝে, আমাকে ভুলতে দিব না। তিনি আসলে আপনি অসাধারণ একজন, মানে কি বলবো, শুধু উদ্যোক্তা বলা ভুল হবে, আপনাকে কি বলে আহ মানে সম্বোধন করবো আমি ভেবে পাচ্ছি না এখন। আপনি খুব অসাধারণ একজন মানুষ। অনেকেই আসলে এটা চায় না, অনেকেই শেখায় কিন্তু ওই যে বলে না, হাত মুষ্টিবদ্ধ করে শেখায়, নিজের কাছে কিছুটা রেখে দিয়ে তারপরে শেখায়। তো আপনি আসলে একদম দিল খোলা মানুষ, হাত খুলে কাজ শেখান, এটা বুঝতে পারলাম আপনার কথার মাধ্যমে। আর আপনার কাছে এরপর আমি জানতে চাচ্ছি যে আপনি যে নিজের যে উদ্যোগটা, যে একজন প্রশিক্ষক এবং একজন উদ্যোক্তা, নিজেকে সেলার বলি বা নিজে উদ্যোগে অনেক কিছু তৈরি করছেন, এই জায়গাতে আপনি ভবিষ্যতে আসলে কত দূরে যেতে চাচ্ছেন? কত দূর আপনার স্বপ্ন যে আমি আমার এই আরবাস কিচেনটাকে আমি এই জায়গায় দেখতে চাই?
আমি আমার আবরারস কিচেনটাকে দেখতে চাই যে সারা বিশ্বে আবরারস কিচেনের নাম ছড়িয়ে পড়বে, যে আবরারস কিচেন অসহায়ের সহায় হয়ে পাশে দাঁড়ায়। অসহায়দের ঘুরে দাঁড়ানোর জন্য যে শক্তিটা, সেটা আবরারস কিচেন দিতে জানে। কোনো অসহায় আবরারস কিচেনে এসে খালি হাতে ফিরে যাবে না। মানে আপনার এই স্বপ্নটা পূর্ণ হোক এই দোয়া করি। একটা মানে বলবো তো, অনেক উদ্যোক্তার সাথে কথা বলেছি, সবারই হয়তো কমন একটা চাওয়া থাকে যে একটা শপ হবে, একটা মানে এরকম কিছু একটা সবারই স্বপ্ন থাকে। কিন্তু আপনার স্বপ্নটা আসলে স্বপ্নকে ছাড়িয়ে যাক, আমি এই দোয়াই করি যে অসহায় মানুষ যেন আপনার কাছে মানে আরবাস কিচেনে এসে কখনো খালি হাতে ফিরে না যায়। এই দোয়া আমাদেরও আপনার জন্য সবসময় থাকবে। মানে খুবই ভালো লাগলো। আপনি কি যারা, আমি এর মাঝখানে ছোট্ট একটা কোশ্চেন করে নিই, সেটা হচ্ছে প্রায় শুনি এবং সোশ্যাল মিডিয়াতে প্রায় একটা বিষয় দেখি, একটু হাস্যকর, যে দুদিন পরে দেখবো ঝুড়িতে করে কেক বিক্রি হচ্ছে, বা আহ কি 10 টাকা পাউন্ড কেক বিক্রি হচ্ছে, এই ধরনের কিছু হাস্যকর পোস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। এটার কারণও যেটা দেখি যে মানে কেউ একটু কেক বানাতে পারলেই সে নিজেকে একজন মানে উদ্যোক্তা বলে পরিচয় দেয়। তো তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান? আপু, আসলে মানুষ এখন হচ্ছে কি, যেমন আমিও যখন শেখানোর জন্য বিভিন্ন পোস্ট ছাড়ি, এগুলো ছাড়ি, টেমপ্লেট গুলো ছাড়ি, তখন দেখা যায় কি অনেকে বলে, আপু আমরাও কিন্তু কেক বানাতে পারি, আপনার কাছে সামান্য কেক শিখতে এত টাকা লাগবে? আসলে আপু, একটা কেক বানানো অনেক বিশাল কিছু ব্যাপার, খুব সেন্সিটিভ ব্যাপার। তো রাস্তার পাশে আপনার 250 টাকা দিয়েও একটা গোটা কেক বিক্রি করছে। আর আমরাও যারা একদম প্রফেশনালি কাজ করি, আমরাও কিন্তু একটা কেক সর্বনিম্ন 650 টাকা, এর নিচে কিন্তু দিতে পারি না। কারণটা কি জানেন? রাস্তার পাশে যারা বিক্রি করছে তারা কিন্তু আপু যে ডেট এক্সপায়ার জিনিসগুলো আমরা রিটার্ন দেই, সে ডেট এক্সপায়ার জিনিসগুলো কি ডিস্ট্রয় করা হচ্ছে? ডিস্ট্রয় করা হচ্ছে না, সেগুলো স্বল্প মূল্যে হোলসেলে সেল করা হচ্ছে, ওগুলোর উপর আলাদা করে নতুন ট্যাগ দিয়ে খুবই কম দামে। তারপর আবার দেখা যাচ্ছে যে বলছে বাটার, বাট বাটার দিচ্ছে না, তারা ভেজিটেবল শর্টেনেসটা দিচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যায় কি পাম অয়েল, পাম অয়েলটা জাস্ট গরম করে ওটার মধ্যে বরফ দিয়ে এসেন্স দিয়ে সেটাকে বাটার বানিয়ে নিচ্ছে, তো বলছে যে কেক এটা বাটার। তো এই জিনিসটা আমরা করতে পারছি না। এটা করে কি, তারা ইউটিউব দেখে তারা এই কাজগুলো করছে। আর তাদের দেখা যাচ্ছে যে তারা হাইজেনিকটা ওইভাবে মেনটেন করছে না। তাদের দেখবেন ওই ধরনের খাবারগুলো খেয়ে বেশিরভাগই মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এখন দেখবেন ছোট ছোট বাচ্চাদেরও হাই প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা। ওই যে পাম অয়েলটা আর হচ্ছে যে এনিম্যাল ফ্যাটটা, যেটাকে বলা হয় যে আমরা বলি ডালডা, হ্যাঁ, সেই জিনিসগুলো থেকে তৈরি হয় বলে এই প্রবলেম গুলো হচ্ছে। আর আমরা যে খাবারগুলো তৈরি করি, আমাদের সাথে যে এত পার্থক্য তাদের, যে আমরা কিন্তু একটা নর্মাল একটা পাউন্ড কেকও 600 650 নিচে দিতে পারি না। কারণ আমরা একটা হুইপ ক্রিম দিয়ে যখন কেকটা আমরা ক্রিম ডেকোরেশন করব, হুইপ ক্রিমটার ডেট দেখে বুঝে, কথা হচ্ছে 2 টাকা বেশি হোক, তারপরেও এই কেকটা আমাকে প্রপারলি তৈরি করতে হবে, যেটা আমি খেতে পারবো না সেটা আরেকজন তো খেতে পারবে না। আর যে জিনিসটা আমি কাস্টমারের জন্য তৈরি করছি, ওটা আমার ওজনের চাইতে বাড়তি যেটা থাকছে, সেটা কিন্তু আমিও খাচ্ছি, আমার বাচ্চারাও খাচ্ছে। যারা ওই যে রাস্তার পাশে 200 250 করে বিক্রি করে না আপু, তারা কিন্তু এই কথাটা চিন্তা করে না। কারণ কি জানেন? ওই যে 200 250 টাকা শুনে মানুষ দৌড়ে যায় খেতে, নিয়ে যায়, শেষ হয়ে যায়। তারা কিন্তু সেগুলো খাচ্ছে না নিজেরা। তো তাদেরকে বলবো যে এই যে ইউটিউব দেখে আপনারা এই যে শর্টকাটে বড় ব্যবসায়ী, বড় উদ্যোক্তা হচ্ছেন, নিজের ক্ষতি করবেন না, সমাজের ক্ষতি করবেন না। আর সবচেয়ে বড় কথা বলবো, বেলা শেষে আমরা তো মানুষ, পৃথিবীতে এসেছি দুদিনের অতিথি হয়ে, আমাদের কিন্তু কবরে যেতেই হবে, হিসাবগুলো দিতে হবে। তো যে কাজে আমরা করব বা করেন, একটু হিসাব করে করাটা ভালো, যে আমি সেখানে হিসাবটা প্রপারলি দিতে পারবো কিনা। খুব ভালো লাগলো আপু আপনার কথাগুলো। আহ আজকে যে এতক্ষণ আপনার সাথে কথা বললাম, কথা বলতে বলতে আমার একটা বিষয় একটু ফলো করলাম আমি, যেটা হচ্ছে আপনি মনে হয় খুব সুন্দর গান গাইতে পারেন। তো
আমি একদম মানে হঠাৎ করেই আপনাকে রিকোয়েস্ট করছি, আমি জানতাম না এটা, কথা বলতে বলতে এটা বুঝতে পারলাম। তো আপনার কাছে যে কোনো গানে, আপনার প্রিয় কোনো গানের কয়েকটা কলি শুনতে চাই, যা মানে একদম শেষ করার আগে। আমি আসলে একটা সময় গান করতাম। আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলাম। বাংলাদেশ বেতারের রেগুলার শিল্পী ছিলাম। তো যেহেতু আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেহেতু হাসব্যান্ড আর কন্টিনিউ করতে দেয় না। আমার এখন আর চর্চা নিয়ে অনেক বছর করি না। আহ তো এখন যেটা হচ্ছে যে মাঝে মাঝে কোথাও কেউ রিকোয়েস্ট করলে হয়তো গাই। এখন আমার অবস্থা হচ্ছে আপনার যেটাকে বলে বাথরুম লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমী বা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চারিকা পেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চারিকা পেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা। আর কথা মনে নেই তোমার আপু। অনেক সুন্দর গেয়েছেন আপু। মানে আহ কি বলে যে একটা মানুষ বা একজন উদ্যোক্তাকে মানে সর্বগুণে অধিকারী হতে হয়, এরকম একটা কথা শোনা যায়। তো আপনি তো আলহামদুলিল্লাহ যে রান্নায় এক্সপার্ট, একজন প্রশিক্ষক, সফল একজন উদ্যোক্তাই বলবো, পাশাপাশি এত সুন্দর করে গান গান। আমি জানি না আপনার মধ্যে লুকায়িত আর কি কি প্রতিভা আছে, সেটা জানার জন্য আপনার সঙ্গে আমার আরো সময় দিতে হবে। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে। আপনি কি আমাদের এই রোজকার খবরের যে নিয়মিত আয়োজন রোজকার বন্ধন, এর দর্শকদের উদ্দেশ্যে বিশেষ কিছু বলতে চাচ্ছেন, যেটা শুনে আমার দর্শক অনুপ্রাণিত হবে, আপনার মতো আত্মবিশ্বাসী হয়ে ওঠার সাহস সঞ্চার করতে পারবে, এরকম কিছু? আমি বলবো সবার জন্য বলবো, কোনো উদ্যোগ গ্রহণ করার আগে যে বিষয়টা নিয়ে আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটা নিয়ে আগে ভালোভাবে স্টাডি করবেন। আর শুধু স্টাডি করলে হবে না, সেটা নিয়ে চর্চা থাকতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু সেগুলো কিন্তু শোনা যাবে না, সেগুলো আহ পেছনে ফেলে দিতে হবে, মানে এক কান দিয়ে নিলে আরেক কান দিয়ে ফেলে দিতে হবে, ওগুলো ধরে রাখা যাবে না। আর পাছে লোকে তো কিছু বলবেই, আপনি শুধু আপনার জায়গায় পরিষ্কার থাকবেন যে না আমি একটা ভালো কাজ করছি, যত বাধাই আসুক ভালো কাজের জয় একদিন না একদিন হবে। হয়তো পথটা একটু দুর্গম হবে, কিন্তু জয় ভালো কাজেরই হয় সবসময়। এখানে আমি আরেকটা বলে রাখি, আমার এই সেপ্টেম্বর মাস আমার জন্ম মাস। 18 তারিখ আমার জন্মদিন। তো সেই উপলক্ষে আমি বেশ কিছু কোর্স ছেড়েছি। আনন্দ বাটোয়ারা একটি কোর্স ছেড়েছি, রেড ভেলভেট কেকের একটি কোর্স ছেড়েছি, যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তারপর 16ই ডিসেম্বর আসছে, সবাই যাতে লাল ভালোবাসার লাল কেক খেতে পারেন। আর হচ্ছে আপনার ব্রেডের একটি কোর্স ছেড়েছি, আর চলছে পেটিসারির একটি কোর্স। তো কেউ যদি আগ্রহ থাকেন আমার আবরারস কিচেনের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আজকের বন্ধনের এই প্রোগ্রাম থেকে, প্রোগ্রাম রেফারেন্সে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে আগামীকাল বেলা 12টা পর্যন্ত। খুবই ভালো আপনার। আশা করি যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারবেন, যেটা যখনই তাদের সুযোগ হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি মানে এতটা লম্বা সময় পার করে এসেছেন, তো এই মানে জীবনটাতে, উদ্যোক্তা জীবনে, মানে চারপাশ সংসার সামলে, নিজের কাজ সামলে, নিজেকে কি কখনো মনে হয়নি যে আমি তে পড়ে গেছি বা ক্লান্ত হয়ে যাচ্ছি, নাকি কাজের মাঝে আনন্দ খুঁজে নিয়েছেন?
বলবো না যে ক্লান্ত হইনি, মাঝে মাঝে মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তখনই আবার মনে হয়, আমাকে তো অনেকে বলে যে ফৌজি আপা, আপনাকে দেখে না আমরা অনুপ্রাণিত হই, শক্তি পাই। তো এই জিনিসগুলো না যখন মনে হয়, তখন আমার মনে হয় যে না, আমি আসলে আবার আমার ভেতরে মানে অন্যরকম একটা শক্তি, আলাদা একটা প্রাণ সঞ্চার হয়, আবার ঘুরে দাঁড়ানোর শক্তিতে এটা ফিরে আসে। মনে হয় সত্যি বলে, কারণ আপনার সাথে কথা বলে আজকে আমারও কিন্তু সেম ফিলটা হচ্ছে। আপনি এত সুন্দর করে গুছিয়ে এবং এত আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, এটা দেখে আমারও সেম ফিলটাই হচ্ছে আপু। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই আসরের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার সাথে কথা বলে, আপনার গলায় গান শুনে, আপনার কাজ সম্পর্কে জেনে সত্যি অনেক ভালো লাগলো। আশা করি যারা দর্শক শুনছেন তাদেরও খুব ভালো লাগবে। তো আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আশা করি আপনার সাথে আবারও আমরা দেখা করব, কথা বলবো আমাদের অন্য কোনো আয়োজনে, অন্য কোনো মাধ্যমে আপনার সাথে আমরা কানেক্টেড থাকবো সব সময়। কারণ আপনার মতো একজন গুণীজন যখন আমাদের সাথে থাকবেন, তখন আমাদেরও অনেক ভালো লাগবে। আপনার স্বপ্ন আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাকে দাওয়াত রইলো, আমার আবরাজ কিচেনে আসবেন। একসাথে আমরা কেক কাটবো, কেক খাবো, আমার সাইনিং প্রোডাক্ট আপনাকে টেস্ট করাবো, এই আশায় থাকলাম আর কি। অবশ্যই আমি সুযোগ মিস করব না, চেষ্টা করবো অবশ্যই আসার জন্য। ধন্যবাদ আপু। তো আমাদের আজকের অতিথি ফৌজিয়া বেগম আপুর সাথে আমরা কথা বললাম, মানে আমি বলবো আমার জায়গা থেকে আমি সত্যি খুবই আনন্দিত এরকম একজন গুণীজনের সঙ্গে কথা বলতে পেরে। কারণ উদ্যোক্তা বলতে আসলে যা বোঝায়, প্রকৃত উদ্যোক্তার ফিলটা আসলে সবার মধ্যে থাকে না। যে কথাগুলো তার কথার মধ্যে আমরা একদম স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি। যারা শুনবেন, যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, তারা আসলে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা মানে অলরেডি কাজ করছেন বিভিন্ন রিসেলিং বা বিভিন্ন সেক্টরে, তারা আসলে আপুর এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আর আপুর কথার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা ফুটে এসেছে, যে একজন উদ্যোক্তা কখনো মনোবল হারানো যাবে না, আত্মবিশ্বাসটা খুব প্রখর হতে হবে। সেটা আপুর মধ্যে আমরা আপুর কথায়, আপুর কাজকর্মে দেখতে পাচ্ছি। তো আবারও আমরা খুব অল্প সময়ের ব্যবধানে আসবো আমাদের অন্য কোনো গুণীজন, অন্য কোনো উদ্যোক্তা বা অন্য কোনো সেক্টরে প্রতিষ্ঠিত কাউকে নিয়ে কারোর সঙ্গে কথা বলবো, তাদের স্বপ্ন শুনবো, তাদের কাছ থেকে তাদের জীবনের অভিজ্ঞতার গল্প শুনে আমরা আমাদেরকে তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে